আজ আমরা যাচ্ছি কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পানামনগর সিটিতে এবং লোকশিল্প জাদুঘরে। ঢাকা থেকে স্বল্প দূরত্ব হওয়াতে আপনি সহজেই ঘুরে আসতে পারেন পানামনগর সিটি এবং সোনারগাঁ থেকে। পানামনগর সিটির ইতিহাস ঐতিহ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বাসা থেকে বের হলাম গুলিস্তানের উদ্দেশ্যে, যেখান থেকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর আপনি বাস পেয়ে যাবেন, যে বাসগুলো আপনার পানামনগর সিটির উদ্দেশ্যে যায়। গুলিস্তানে এসে আমরা টিকিট কেটে নিলাম, যার মূল্য 65 টাকা। এখানে স্বাধীন, দোয়েল, স্বদেশ আরও অনেকগুলো গাড়ি যাতায়াত করে। তো এই 3টা গাড়ির মান মোটামুটি ভালো। তো আমরা দোয়েল কাউন্টারে এসে টিকিট কেটে গাড়িতে উঠে পড়লাম। আমাদের মতো অনেকেই পানামনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাসের সিটের মানগুলো মোটামুটি ভালোই। এটা হচ্ছে আমরা যেটা যাচ্ছি জুয়েল পরিবহন। পানামনগর সিটি ও লোকশিল্প জাদুঘরের উদ্দেশ্যে আমাদের বাসটি ছেড়ে দিল। এখন ঘড়িতে সময় 11:25। বঙ্গভবনের ফটকের সামনে দিয়ে আমাদের বাসটি যাচ্ছে। একটু পরেই আমরা ফ্লাইওভারে উঠে পড়লাম। ফ্লাইওভার থেকে বঙ্গভবনের একাংশ দেখা যাচ্ছে। বঙ্গভবনের বাড়তি নিরাপত্তার জন্য নেট দিয়ে ফ্লাইওভারের একাংশ আটকে দেওয়া হয়েছে। টোল প্লাজায় এসে টোল দিয়ে আমাদের গাড়িটি আবার যাত্রা শুরু করলো। মদনপুর বাস স্টপেজে এসে আমাদের বাসটি থামানো হলো। এখান থেকে আরও কিছু যাত্রী উঠানো হলো, আর আমাদের যারা পূর্বে যাত্রী ছিল তাদের টিকিটগুলো চেক করা হলো। মজার বিষয় হচ্ছে, এখানে যাদের টিকিট নেই কিংবা বিনা টিকিটে উঠেছে তাদের জন্য 15 টাকা জরিমানা নেওয়া হচ্ছে। যাত্রী উঠানোর পরে এবং আমাদের চেকিং শেষে আবার যাত্রা শুরু হলো। অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যে, মোগরাপাড়া বাস স্টপেজ। এখন সময় 12:06। আমরা রওনা দিয়েছিলাম সকাল 11:25। জ্যাম না থাকাতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে আসতে পেরেছি। এখান থেকেই রিক্সা, হ্যালো বাইক, প্রাইভেট কার, সিএনজি যে কোনো কিছু নিয়েই আপনি পানাম সিটি এবং লোকশিল্প জাদুঘরে যেতে পারবেন। পানামনগর মোগরাপাড়া নেমে আমরা কয়েকটা গাড়ি দেখে 50 টাকা দিয়ে একটা হ্যালো বাইক রিজার্ভ করে আমরা পানামনগর উদ্দেশ্যে রওনা হলাম। তবে এখান থেকে আপনি লোকাল হ্যালো বাইক কিংবা হচ্ছে সিএনজি চালিত যে গাড়িগুলো আছে সেখানে আপনি 10 থেকে 15 টাকার মধ্যে হলেই যেতে পারবেন পানামনগর সিটি কিংবা হচ্ছে লোকশিল্প জাদুঘর। আমরা প্রথমেই পানামনগর সিটির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি পানাম সিটিতে। তো দিনটি যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজের আজান দিচ্ছিল, তো আমরা এখন নামাজ পড়িনি। পানাম সিটির পশ্চিম পাশে খুবই সুন্দর একটা মসজিদ, তো আমরা এখানে জুমার নামাজটা সেরে নিলাম। নামাজ শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য একটি রেস্টুরেন্টে চলে আসলাম। আপনি অনেক রেস্টুরেন্টই পেয়ে যাবেন, তো হট চিকেন নামে একটা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম। দুপুরের খাবার শেষে আমরা পানাম সিটির সামনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেটের সামনে লেখা আছে রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ। এখানে পুরনো অনেক ভবন রয়েছে, কালের বিবর্তনে অনেক ভবনগুলো হারিয়ে গিয়েছে। এখানে অন্যতম 52টি বাড়ি রয়েছে। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েই দেখতে পেলাম ছোট একটি গেট। গেটের পাশেই একটি বইয়ের আদলে পানাম সিটির পরিচিতি লেখা রয়েছে। টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটলাম। এখানে প্রবেশ মূল্য 20 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা, সারভুক্ত বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। প্রবেশ পথে আমাদের টিকিট দেখিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। এই নগরী 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে।
পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসৃণ কাপড়। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। পানাম নগরের বাড়িগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে, তবে পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানামের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। এই নগরী তৈরির সময় ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছিল ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট। প্রতিটি বাড়িতেই খিলান আর ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠিয়েছিলেন সুলতানকে। ভেতরের পরিবেশটাও স্যাঁতসেঁতে। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে অনেক গাছপালা। অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়ে গেছে গাছের শিকড়। কোনো কোনো বাড়ির কার্নিশে গজিয়েছে আগাছা। এখানে প্রতিদিনই দেশি এবং বিদেশি পর্যটকদের ভিড় জমে। এখানে সর্বমোট 55টি ভবন রয়েছে। প্রতিটি ভবনই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সরকার থেকে বহুবার উদ্যোগ নেওয়া হলেও এর কোনো কাজ করা হয়নি, নেই কোনো অগ্রগতি। তো আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে আসছি। এখান থেকে বিদায় নেবার পালা। এখান থেকে বের হয়েই আমরা লোকশিল্প জাদুঘরের উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী ভিডিওতে লোকশিল্প জাদুঘরের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।